রোজিনাকে বমি করতে দেখে আয়েশা জিজ্ঞেস করলো, কি রে, তুই কি প্রেগনেন্ট? রোজিনা মাথা নিচু করে বলল, হ্যাঁ। কথাটা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন আয়েশার। কি করবে এখন সে? রোজিনার মা মাথায় হাত দিয়ে বসে পড়ে বলছে, হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। রোজিনা আর আমরা একই জায়গায় ভাড়া ঘরে থাকি। আমার থেকেও রোজিনা 5 বছরের বড়। আমি নতুন এসেছি ওই এলাকায়। আমি, আমার মা বাবা, মা বাবার একমাত্র মেয়ে আমি। রোজিনা 5 বছরের বড় হলেও আমার সাথে ফ্রেন্ডের মতোই মিশতো। রোজিনা গার্মেন্টসে জব করত, একজন অপারেটর। সেখানে একটা ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। ছেলেটির নাম হলো জসিম। আজ প্রায় 6 বছর ওদের সম্পর্ক। আমাকে একদিন জসিমের কথা সব খুলে বলল। তখন আমার বয়স বেশি না, 14 বছর চলছে। প্রেম ভালোবাসা না করলেও বুঝি। রোজিনা আমাকে বলছে, আমি ব্যাস শুনছি। জসিম প্রতিদিন গার্মেন্টস ছুটির পর রোজিনাকে বাসায় দিয়ে যেত, তবে গেটের বাহিরে, ভেতরে প্রবেশ করতো না। কারণ রোজিনার মা বোন কেউই জসিমকে পছন্দ করতো না। তারও অনেক কারণ ছিল, সেটা আমি পরে জানতে পারি। জসিম সপ্তাহে একবার রোজিনাকে নিয়ে ঘুরতে যেত, কখনো চিড়িয়াখানায়, কখনো কোনো পার্কে, কখনো সমুদ্রের পাড়ে, নানান জায়গায় ঘুরতে নিয়ে যেত। যখনই রোজিনাকে নিজের করে কাছে পেতে চাইতো, কোনো না কোনো হোটেল রুম বুকিং করত। রোজিনাকে ভালোবেসে জসিম বলতো, মিস বাংলাদেশি, আমি তোমায় বড্ড ভালোবাসি। মাঝে মাঝে সবার সামনেই বলতো। আর সবাই হাসতো। ওদের ভালোবাসার কথা সবাই জানতো। গার্মেন্টসের প্রতিটা কর্মচারীর মুখে মুখে একটাই কথা, রোজিনা জসিমের বউ। তাই সবাই রোজিনাকে ভাবি ডাকতো। যতক্ষণ রোজিনা কাজে থাকতো সময়টা খুব ভালোই যেত। বাসায় আসলে বড় বোন আয়েশা আর মা খুব কটু কথা বলতো। কোনোদিন তো খাবারও দিত না। জসিম সব কিন্তু জানে, তারপরেও কিছু করছে না। জসিমের ফ্যামিলিতে মা আর বড় ভাই এখনো বিয়ে করেনি। সেই জন্য জসিম বিয়ে করতে পারছে না রোজিনাকে। শুধু আশা দিয়ে যাচ্ছে। জসিমকে দেখলেই বোঝা যায় খুব চটপটে ছেলে। এরই মাঝে আমার সাথে পরিচয় হলো জসিমের। জসিম আমাকে ছোট বোনের মতো স্নেহ করত। আমাকে খুব ভালোবাসতো। প্রতিদিন রোজিনার হাতে আমার জন্য এটা সেটা কিনে পাঠাতো। বলতো আমার ছোট বোনটাকে দিয়ে দেবে। এর সম্পর্কে আমার মা বাবা কিছুই জানে না। মাঝে মাঝে দুজনের সাথে আমি যেতাম বেড়াতে। রোজিনা বলে যেত, আমরা দুজন আমার এক বান্ধবীর বাসা থেকে ঘুরে আসি। এই বলে আমাকে নিয়ে যেত। যেদিন ঘুরতে যেতাম আমরা শুধু একা যেতাম না, রোজিনার সাথে আমি যেতাম। জসিমের সাথে জসিমের বন্ধুরা আসতো। জসিম বন্ধুদের বলতো, এই কান খুলে শুনে রাখ, এটা হচ্ছে আমার ছোট বোন। কারো নজর যাতে ওর দিকে না যায়। কথাটা মনে থাকে যেন। ওর বন্ধুরা সবাই আমাকে ছোট বোনের মতো স্নেহ করতো। কেউ চকলেট, কেউ আইসক্রিম, কেউ খাবার চিপস এনে দিত। আমি নিতে চাইতাম না। জসিম ভাইয়া বলতো, তারপর আমি নিতাম। এভাবে দেখা সাক্ষাৎ চলতে থাকে। এরই মাঝে রোজিনা প্রেগনেন্ট হলো, 2 মাস চলে। কাউকে কিছু বলছে না, ঘরে যদি জানতে পারে তাহলে কিন্তু খুব মারবে। এই প্রথম না, এর আগেও রোজিনা কয়েকবার প্রেগনেন্ট হয়েছে। সেগুলোর কথা ওর ফ্যামিলিতে সবাই জানে। ওর বড় বোন ওর সাথে যেত যখন ও বাচ্চা নষ্ট করত। তার জন্য খুব মারধর করতো ওকে। এমনও দিন যেত পুরো রাত চেয়ারের সাথে বেঁধে রাখতো। একদিন আমাকে বলছে, শিফা, তোকে একটা কথা বলবো, কাউকে বলবি না তো? আমি বললাম, কাউকে বলবো না। কি কথা বলো? রোজিনা আমাকে বলল, আমি প্রেগনেন্ট, এখন কি যে করি। রোজি আপু আমাকে কি বললো আমি কিছুই বুঝলাম না, তাই বললাম, সেটা আবার কি? আমার কথা শুনে রোজি আপু বুঝতে পারলো আমি এসব বুঝি না। তাই তিনি বললেন, সে কিছু না, তুই আমার সাথে একটু ডাক্তারের কাছে যেতে পারবি? আমি বললাম, পারবো, তবে টিউশন থেকে আসার সময়। এমনিতে আম্মু বেরোতে দেবে না। কথা অনুযায়ী আমি টিউশন থেকে আসার সময় আমরা দুজন ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারটি ছিল একজন মহিলা। রোজিনাকে দেখে উনি চিনতে পারেন। বললেন, কেমন আছো তুমি? শরীর সুস্থ তো? রোজিনা আপু সব খুলে বলে। সব শুনে ডাক্তার বলে, এখন যদি তুমি বাচ্চাটা নষ্ট করো তাহলে তোমার অনেক ক্ষতি হবে। একে তুমি অনেক রোগা পাতলা, দ্বিতীয় তোমার শরীরে রক্ত কম, তৃতীয় এর আগে তুমি 3টা বাচ্চা নষ্ট করেছো, চতুর্থ নেক্সট টাইম তুমি আর মা হতে পারবে না। অনেক বড় ক্ষতি হয়ে যাবে তোমার। এই পরিস্থিতিতে আমি কোনোভাবে বাচ্চা নষ্ট করতে পারবো না। মোট কথা, তোমার জীবনের ঝুঁকি আছে, তাই এবারে বাচ্চাটা তুমি জন্ম দাও। ডাক্তারের কথা শুনে রোজি আপু অনেক ভয় পেয়ে গেলেন। তিনি কি বলবে বুঝে উঠতে পারছে না। ডাক্তার আরো কয়েকদিন ভাবার সময় দিল। আমার সামনেই সব কথা হয়েছে, কিছু না বুঝলে আমি সব শুনেছি। বাসায় চলে এলাম। বাসায় এসে আর এক বিপদ। রোজিনা বমি করতে শুরু করলো। তা দেখে আয়েশা আপু সব বুঝে গেল। তিনি জিজ্ঞেস করলেন, কি রে, তুই কি আবার প্রেগনেন্ট? রোজিনা আপু কি বলবে ভেবে পাচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। আয়েশা আপু আবার চিৎকার করে জিজ্ঞেস করলেন, কি রে, কথা বলছিস না কেন? তুই কি আবার প্রেগনেন্ট? রোজি আপু মুখে কিছু না বলে মাথা নাড়ালো।
ঠিক তখনই আয়েশা আপু পা থেকে জুতো খুলে মারতে শুরু করলো। মারতে মারতে হাঁপিয়ে গেছে, কান্নায় ভেঙে পড়লো। হারামজাদি, তোর লজ্জা করে না? আর কতবার এসব করবি? এই নিয়ে 4 বার। আশেপাশের লোক কি বলবে একবার ভেবে দেখেছিস? মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছিস। একবার মায়ের কথা ভেবেছিস? তোর জন্য বাইরে মুখ দেখাতে পারি না, সবাই ছিছি করে। কেন করছিস এগুলো তুই? ওই অমানুষটা তোকে ইউজ করছে, কোনো দিনও তোকে বিয়ে করবে না। তারপরেও তুই বারবার ওর কাছে ছুটে যাচ্ছিস। আমি বাইরে থেকে জানলা দিয়ে সব দেখছি। সেদিকে আয়েশা আপু খেয়াল করেনি রোজিনা ওইভাবে মেঝেতে পড়ে রইল। রাতে বেচারিকে আর খাবার দিল না, সারা রাত না খেয়েছিল। পরের দিন রোজিনা রেডি হয়ে কাজে চলে গেল। এই ব্যাপারে জসিমকে কিছুই বলল না, শুধু প্রেগনেন্টের কথা জানিয়ে ডাক্তার কি বলেছে সেগুলো বলল। জসিম রোজিনার হাত ধরে সান্ত্বনা দিয়ে বলল, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, এবারই লাস্ট। নেক্সট টাইম আমরা আর বাচ্চা নষ্ট করব না। এবারের মতো বাচ্চাটাকে নষ্ট করে ফেলো। যত টাকা পয়সা লাগে আমি দেব, তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি তোমাকে বড় ডাক্তার দেখাবো, কোনো টেনশন করো না, ভরসা রাখো আমার উপরে। সেদিন রাতে ওরা আবার সঙ্গম করলো হোটেলে গিয়ে। ওই দিন রাতে রোজিনা বাসায় আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে, রাত তখন 1টা বাজে। এত রাত পর্যন্ত কোনো গার্মেন্ট খোলা থাকে না, 10টার মধ্যে ছুটি হয়ে যায়। তাহলে এত রাতে রোজিনা কোথায়? সেই টেনশনে আয়েশা আপু ঘরের মাঝে পায়াচারি করছে। 1টা বাজে যখন রোজিনা আপু ঘরে প্রবেশ করলো, অমনি আয়েশা আপু ওকে চেপে ধরলো। জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলি এত রাত পর্যন্ত? রোজি আপু বলল, কাজ ছিল। আয়েশা আপু গর্জে উঠে বলল, ওই অমানুষের সাথে রাত কাটাতে গিয়েছিস তাই না? তোর লজ্জা করে না? বিয়ে ছাড়া একটা পরপুরুষের সাথে রাত কাটাতে তোর বিবেকে বাধে না? লোকজন ছিছি করছে, সেগুলো তোর চোখে পড়ে না? একটা কাজ কর না, মরে যা তুই, তাহলে অন্তত আমরা সুখে শান্তিতে বাঁচবো। আমাদের মান সম্মানের তোর কাছে কোনো পরোয়া নেই। রোজি আপু কোনো উত্তর দিল না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তা দেখে আয়েশার আরও রাগ উঠল। এবার কিচেন থেকে একটা লাঠি নিয়ে এসে খুব মারলো। প্রতিটা লাঠির আঘাত ফেটে ফেটে রক্ত বেরোচ্ছে। ওই দিন রাতেও খাবার দেয়নি, এমনিতে জসিমের সাথে খেয়ে এসেছে। পরের দিন আবার কাজে গেল। সেদিন ফুল হাতা সালোয়ার কামিজ পরে গেছে, মারের দাগগুলো যেন কেউ দেখতে না পারে। বিশেষ করে জসিম। জসিম সব জানলেও ওকে যে মারে সেটা ও জানতো না। রোজি আপু সেটা কখনো বলেওনি। ওদের এই অবৈধ সম্পর্কটার কথা অনেকেই জানতো, আবার অনেকেই জানতো না। যারা জানতো তারা বলতো, জসিম মনে হয় রোজিনাকে শুধু ইউজ করছে, তা না হলে বিয়ে কেন করছে না। নানান জনে নানান কথা বলতো। আজও ঠিক একই সময় কাজ শেষে বাসায় ফিরল রোজিনা। আয়েশা ওয়েট করছিল রোজিনার জন্য, ডাক্তারের কাছে যাবে বলে। রোজিনা আসতেই আয়েশা আপু বলল, রেডি হয়ে নে, ডাক্তারের কাছে যাব। রোজি আপু কি বলবে ভেবে পাচ্ছে না। অলরেডি ডাক্তারের কাছে গিয়েছিল সে, সেটা কিন্তু আয়েশা আপু জানে না। এখন যদি আবার ডাক্তারের কাছে যায়, তাহলে তো ডাক্তার সব বলে দেবে আপুকে। মনে মনে ভাবছে কি বলবে। রোজি আপুকে চুপ থাকতে দেখে আয়েশা আপু আবার বলল, কিরে চুপ করে আছিস কেন? যা রেডি হতে যা, রাত হয়ে যাচ্ছে, পরে মেডিকেল বন্ধ করে দেবে। রোজি আপু মাথা নিচু করে ভয়ে ভয়ে বলল, আমার ভালো লাগছে না, কালকে যাব। আয়েশা আপু বললেন, কেন, কি হয়েছে? আমি তো দেখছি তুই সুস্থই আছিস, তাহলে সমস্যা কি? যত দেরি হবে তত সমস্যা বাড়বে। বেশি তো দূরে না মেডিকেল, 10 মিনিটের রাস্তা, আমি রিক্সা ডেকে নিচ্ছি, তুই রেডি হয়ে আয়। রোজি আপু আবার বলল, বললাম তো কাল যাব, আজ না। এমনি তো ভালো লাগছে না, আজ আরও বেশি কাজ ছিল, তাই খুব টায়ার্ড লাগছে। রোজিনার কথা শুনে আয়েশা আপু রেগে গিয়ে বলল, কত ঢং, আরও যে কি কি দেখতে হবে কে জানে। লজ্জা শরমের তো মাথা খেয়েছে। দেখ রোজি, হয়তো তুই আমাদের কথা মতো চলবি, আর না হয় এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোর জন্য আমরা মানুষের লাঞ্ছনা বঞ্চনা শুনতে পারবো না। আমি নিজে একজন অসহায়, তোর দুলাভাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়ার পর থেকে মেয়েটাকে নিয়ে কোনো মতে আগলে আছি। তোর জন্য আমার মেয়েটার ভবিষ্যৎ খারাপ হতে দিতে চাই না। কথায় আছে না, দেখে দেখতা কর্মশিক্ষা, তুই যা করবি তার আছর আমার মেয়ের উপরে যেন না পড়ে। এখন সে 4 বছরের, দুদিন পর যখন বড় হবে তোর এসব কাণ্ড জ্ঞান দেখবে। তাহলে বুঝতে পারছিস কতটা প্রবলেমে পড়তে হবে আমাকে। তাই বলছি, হয়তো শুধরে যা, নয়তো এখান থেকে চলে যা। যদি আমাদের সাথে থাকতে হয় তাহলে ওই অমানুষটার থেকে দূরে থাকতে হবে। কোনো রকমের সম্পর্ক ওর সাথে থাকা চলবে না। 6 বছর পর্যন্ত তোকে ইউজ করে যাচ্ছে, কতজন কত কথা বলছে, এসব কি ওর কানে যায় না? যদি ও তোকে ভালোবাসে তাহলে বিয়ে করছে না কেন? এমন তো না যে ওর স্যালারি কম, ভালোই তো বেতন পায়, তাহলে আর কিসের সমস্যা? এখন তো তুই শুধু মুখে বলছিস বিয়ে করার জন্য, যখন জোর করবি তখন দেখবি তোকে ছেড়ে পালিয়ে যাবে। ওর যা চায় তা তো পেয়ে গেছে, খালি ঢোলা নিয়েও কি করবে? দেখ, তুই যদি ওকে ছেড়ে নিজেকে শুধরিয়ে নিতে পারিস, তাহলে আমরা এই এলাকা ছেড়ে চলে যাব।
রোজি কোনো কথা বলে না, মাথা নিচু করে সব শুনে যাচ্ছে। পাশে থেকে রোজির মা আয়েশাকে উদ্দেশ্য করে বলল, তোর কথা ওর এক কান দিয়ে যাচ্ছে আর অপর কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের কথা যদি শুনতো তাহলে আরো আগেই শুনতো। আমাদের জন্য ওর কোনো পরোয়া নেই। রোজি আপু আর কথা বাড়ালো না, চুপচাপ রুমে চলে গেল। রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়লো। সকালে কাজে যাওয়ার সময় আয়েশা আপু ডেকে বলল, একটু তাড়াতাড়ি ফিরিস, ডাক্তারের কাছে যাব তোকে নিয়ে। রোজি আপু মাথা নেড়ে চলে গেল। যাবার সময় আমাকে বলে গেল, কাল শুক্রবার আমরা ঘুরতে যাব কেমন? আমি সম্মতি জানালাম, আর কথা বাড়ালো না রোজি আপু, কাজে চলে গেল। সেদিন রাতে রোজি আপু ইচ্ছে করে দেরি করে ফিরেছে, যাতে ডাক্তারের কাছে যেতে না হয়। 11টা বাজে রোজি যখন ঘরে প্রবেশ করলো, অমনি আয়েশা আপু সামনে এসে দাঁড়ালো। কটমট চোখে তাকিয়ে আছে। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে বলল, কিরে, আমি তোকে বললাম না তাড়াতাড়ি আসার জন্য? তাহলে এত লেট করলি কেন? এখন তো মেডিকেল বন্ধ হয়ে গেছে। রোজি আপু কি বলবে ভেবে পাচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। আয়েশা আপু আর কিছু না বলে কিচেন থেকে লাঠি নিয়ে এসে মারতে শুরু করলো। ওদের চেঁচামেচি আমাদের রুম পর্যন্ত আসে। মার খাওয়ার পর রোজি আপু রুমে চলে গেলেন। পরের দিন শুক্রবার, জসিমের সাথে বেড়াতে যাবে। সেই জন্য নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। নানান রকমের টেনশন মাথায়, এসব ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়লো। যথারীতি পরের দিন বিকেলের দিকে আমরা রেডি হয়ে ঘুরতে গেলাম। জসিম ভাইয়ার সাথে তার 3জন ফ্রেন্ড এসেছে। আমরা সবাই নরম ঘাসের উপরে বসে আড্ডা দিচ্ছি, বাদাম চানা বুট ভাজা খাচ্ছি সবাই মিলে। কিছুক্ষণ পর রোজি আপু বলল, আমি একটু ওয়াশরুম থেকে আসি। এই বলে তিনি ওয়াশরুমে চলে গেলেন। আমি জসিম ভাইয়াকে বললাম, ভাইয়া আমি কিছু কথা বলবো আপনাকে। জসিম ভাইয়া বলল, বল কি বলবি? আমি বললাম, যা বলবো তা আপনাকে রাখতে হবে, আর তা না হলে বলে কোনো ফায়দা নেই। জসিম ভাইয়া বলল, ঠিক আছে, প্রমিস করছি। তারপর আমি বিস্তারিত সব ঘটনা খুলে বললাম। আরও বললাম, দেখো তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, আমি যা বলবো সেটা রাখবে। তুমি রোজি আপুকে বিয়ে করো। তোমার জন্য প্রতিনিয়ত মা বোনের কথা শুনে আসছে। এবং কি আয়েশা আপু তো মারধর করে। বেচারি কাকে বলবে মনের দুঃখের কথা? তুমি তো তোমার মন মতো করে যেমন চাইছো তেমন করছো। একবারও কি ভাবছো সমাজে ওকে কত কথা শুনতে হয়? শুধু তোমার জন্য ওর মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। এখন তো ডাক্তার বলে দিয়েছে, যদি বাচ্চা নষ্ট করে তাহলে খুব সমস্যা হবে, হয়তো মারা যেতে পারে। তুমি কি চাও অকালে ওর জীবনটা শেষ হয়ে যাক? ওর দায়িত্বও পালন করেছে, এখন তুমি বাধ্য তোমার নিজের দায়িত্ব নিভানোর জন্য। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো। আমার অনুরোধ, তুমি ওকে নিয়ে যাও, নতুন একটা জীবন দাও। জসিম ভাইয়া আমাকে বলল, দেখ আমি এসব কিছুই জানতাম না। রোজিনা আমার জন্য এত কিছু সহ্য করে এসেছে। ঠিক আছে, আমি তোর কথা রাখবো। তবে এটা তুই রোজিনাকে বলবি না, ওর জন্য সারপ্রাইজ হিসেবে থাকুক। আগামী শুক্রবার আমরা বিয়ে করব। 1 সপ্তাহের ভিতরে সব আয়োজন করতে হবে। ওই দিন আমাদের প্ল্যান অনুযায়ী রোজিনাকে কিছুই বলা হলো না। দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে গেল। শুক্রবার রোজিনা জসিম ঘুরতে বেরোনোর কথা আমাকেও বলেছিল, কিন্তু সেদিন আমি যেতে পারিনি, কারণ গ্রামের বাড়ি থেকে আমার নানু আর খালামণি এসেছিল আমাকে দেখতে। ওরা চলে গেল যেখানে সব কিছু তৈরি করে রেখেছিল জসিমের বন্ধুরা। ভালোই ভালোই ওদের বিয়েটা হয়ে গেল। রোজি আপু খুব খুশি হলেন। জসিম ভাইয়াকে বললেন, আমি ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি এইভাবে সারপ্রাইজ পাবো। আসলে আমি খুব লাকি। জসিম ভাইয়া বলল, তুমি কিছুই জানো না। শিফা আমাকে যদি সব খুলে না বলতো তাহলে তো আমি জানতেই পারতাম না তোমার উপরে এত অত্যাচার হচ্ছে, আর তুমি আমাকে কিছুই বলো না। এমন কেন করলে? রোজি আপু বলল, দেখো এমনিতেও আমার জন্য আমার ফ্যামিলি অনেক অশান্তিতে ভুগছে। বাহিরের লোকজন নানান কথা বলে। তারপরে যদি আমি তোমাকে এসব বলতাম তাহলে আমার ফ্যামিলি আরও ছোট হয়ে যেত। আমি চাই না আমার জন্য আমার ফ্যামিলি তোমার কাছে ছোট হোক। তাই আমি বাধ্য হয়ে সব কিছু গোপন রেখেছি। তার জন্য আমাকে ক্ষমা করে দাও। আর আমি বাসায় গিয়ে শিফাকে ধন্যবাদ জানাবো। ওর জন্য একটা গিফট কিনে দেবে? জসিম বলল, তা তো দেবই, কিন্তু তুমি তো এখন বাসায় যেতে পারো না, কারণ আজ আমাদের বাসর রাত। রোজি আপু মুচকি হেসে বলল, বাসর রাত তো আরও আগেই কতবার করে ফেলেছো, তার কোনো হিসাব আছে? আর এখন আসছো বাসি বাসর রাত করতে? জসিম ভাইয়া বলল, ভালোবাসা কখনো বাসি হয় না। যাকে ভালোবাসি তার জন্য অটল ভালোবাসা রয়েছে, সেটা সারা জীবনই থাকবে। আমার জীবনে তোমার জন্য অফুরন্ত ভালোবাসা এখন যেমন আছে পরেও ঠিক তেমনই থাকবে। শোনো মিস বাংলাদেশি, আমি তোমায় বড্ড ভালোবাসি। রয়েছো তুমি আমার এই মনে, কখনো যাব না তোমায় ছেড়ে। তুমি আছো আমার মনের গহীনে, বাসবো ভালো তোমায় আপন করে। এই বলে রোজিনাকে জড়িয়ে ধরল জসিম। পিছনে যে বন্ধুরা দাঁড়িয়ে আছে সেটাই খেয়াল করলো না। মান্নান গলা ছেড়ে বলল,
পেছনে একটু লক্ষ্য কর ভাই। জসিম বলল, কাবাবের মাঝে হাড্ডি না হয়ে এখন যা তো দেখি, বাসর রাতটা ভালোভাবে করতে দে। তারপর ওর বন্ধুরা হাসতে হাসতে চলে গেল। বাসর রাতে একে অপরকে আলিঙ্গন করে মনের রোমান্টিক চাওয়া পাওয়াগুলো আদান প্রদান করতে লাগলো। জসিম বলল, আমার জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, এখন থেকে কোনো কষ্টই করতে দেব না, কথা দিচ্ছি। জসিম আরও বলল, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? রোজি আপু বলল, কি বলবে বলো। জসিম ভাইয়া বলল, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। রোজি আপু ভুরু কুচকে বলল, ভালোবাসো? সেটা প্রতিদিনই শুনি, আজ আবার নতুন করে কি হলো? জসিম ভাইয়া বলল, না মানে দেখছিলাম বাসর রাতে বউকে নতুন করে ভালোবাসি বললে, বউ যদি নতুন করে পটে যায় সেটারই ট্রাই করছি। রোজিনা বলল, ও আচ্ছা, তার মানে আমি যদি না পটি তাহলে কি হবে? জসিম ভাইয়া বলল, তাহলে আর কি, অন্য একজন মিস বাংলাদেশি দেখতে হবে। রোজি আপু কি বললে বলে জসিম ভাইয়াকে মারতে লাগলো। শুরু হলো তাদের খুনসুটির ভালোবাসা। পরের দিন বাসায় এসে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মা বোনের থেকে বিদায় নিয়ে আমার কাছে এলো। জসিম ভাইয়া আমার মাকে সালাম করে বলল, আন্টি, শিফা আমার ছোট বোন, ওকে দেখে রাখবেন। আমার মাকে সালাম করে বিদায় নিয়ে চলে গেল জসিমের সাথে। তার দেশের বাড়ি বরিশালে। সমাপ্ত হলো তাদের ভালোবাসার এই গল্পটি।